ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা বিক্রিয়ার উপর তাপমাত্রার প্রভাব ও এর ব্যাখ্যা এটা পড়েছিলাম। আমরা দেখেছিলাম যে তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার কি পড়ে? গতি বেড়ে যায় বা বিক্রিয়ার হার বেড়ে যায়। ঠিক আছে? এখন এই বিক্রিয়ার হার বেড়ে যায় এই জিনিসগুলো আমরা পড়ছি এবং দেখলাম যে এই যে তাপমাত্রার উপর বিক্রিয়ার প্রভাব এগুলো আমরা পড়েছিলাম। সক্রিয়ণ শক্তি কি সেটা আমরা পড়েছিলাম। সক্রিয়ণ শক্তি কি কেউ বলতে পারবা? বলো তো দেখি সক্রিয়ণ শক্তি কি? কেউ একজন বলো। সুমাইয়া বলো সক্রিয়ণ শক্তি কি? সরি স্যার, পারবা না। আবার একটু কোশ্চেন। সক্রিয়ণ শক্তি কি? সরি স্যার। আচ্ছা, রুমাইশা বলো। সক্রিয়ণ শক্তি কি? বলতে পারবো না, ছাড়িনি। আচ্ছা, আনিশা বলো। সক্রিয়ণ শক্তি কি? স্যার ভুলে গেছি। ফারজানা ইয়াসমিন বলো। জি স্যার। সক্রিয়ণ শক্তি কি বলো? স্যার এটা তো মনে নাই। ওটা মনে নাই। এশা বলো। স্যার আমি হুম। স্যার ন্যূনতম যে পরিমাণ শক্তি সঞ্চয় করে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক অনুসমূহগুলো বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে। ভেরি গুড। অর্থাৎ আমরা জানি যে বিক্রিয়ার অণুসমূহ বিভিন্ন পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই না? অংশগ্রহণ করে তারা বিক্রিয়কগুলো থেকে উৎপন্ন পদার্থ তৈরি হয়। এই যে বিক্রিয়কগুলো বিক্রিয়ক থেকে উৎপন্ন পদার্থ তৈরি হওয়ার জন্য বিক্রিয়কগুলোর মধ্যে একটা সংঘর্ষ লাগবে। তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ লাগবে। সংঘর্ষ যদি না হয় তাহলে আসলে বিক্রিয়া ঘটবে না। এখন এই সংঘর্ষ করার জন্য তাদের একটা শক্তি অর্জন করতে হবে। ঠিক আছে? মনে করো যে এই এশা, সুমাইয়া, তারপরে যারা আছো সবাই মিলে মনে করো ৪-৫ জন মিলে নতুন কিছু প্রডিউস করবা। তো প্রডিউস করতে হলে বা যদি তোমাদের কি করতে হবে? প্রডিউস করতে হলে কোন একটা জিনিস প্রডিউস করার জন্য আমার অ্যাবিলিটি লাগবে। যদি ওই অ্যাবিলিটি আমার না থাকে তাহলে কিন্তু আমি ওই জিনিসটা প্রডিউস করতে পারবো না। ঠিক আছে? তো ঠিক তেমনি এখানে বিক্রিয়কগুলোর মধ্যে বিক্রিয়া যদি কোনো উৎপন্ন পদার্থ তৈরি হতে হয় তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা সংঘর্ষ করতে হবে। সংঘর্ষ করতে হলে তাদেরকে একটা শক্তি অর্জন করতে হবে। এখন এই যে ন্যূনতম শক্তি অর্জন করলে তারা পরস্পরের সংঘর্ষে লিপ্ত হতে পারবে। অর্থাৎ তারা উৎপন্ন পদার্থ তৈরি হতে পারবে বা উৎপন্ন পদার্থ তৈরি করতে পারবে বা নতুন পদার্থ তৈরি করতে পারবে। ওই ন্যূনতম শক্তিটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। ঠিক আছে? এই সক্রিয়ণ শক্তি যদি অর্জন না করতে পারে কোনো পদার্থই বিক্রিয়া থেকে নতুন কোনো পদার্থ পাওয়া যাবে না। ঠিক আছে? এজন্য এই ন্যূনতম শক্তি অবশ্যই সকল পদার্থকে অর্জন করতে হবে তাদেরকে বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। এটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। আর আমরা জানি তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে সক্রিয়ণ শক্তি কমবে না বাড়বে? বলো। আমরা গত ক্লাসে পড়েছিলাম এই বিষয়গুলো। কিছু কিছু রেসপন্স করতে হবে। আমি শুধু পড়ায় যাবো তোমরা রেসপন্স করবে না এটা তো আসলে হয় না, তাই না? পড়াশোনা একটু হচ্ছে মিউচুয়াল, যে পারস্পরিক ডিসকাশন। তাহলে তোমাকে দিতে হবে আমিও তোমাকে দেব, এভাবেই। তাহলে বলো এখন যে গত ক্লাসে আমরা পড়েছিলাম তাপমাত্রা বাড়লে কি হয়? বিক্রিয়ার হার বাড়ে না কমে? বাড়ে। বিক্রিয়ার গতি বাড়ে। কেন? ৩টি কারণে বিক্রিয়ার গতি বাড়ে আমরা পড়ছিলাম। যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ক অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায়, সংঘর্ষের হার বৃদ্ধি পায়, তারপর হচ্ছে অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়, অধিকতর সংখ্যক অণু বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সক্রিয়ণ শক্তি লাভ করে। অর্থাৎ অণুসংখ্যা সক্রিয়ণ শক্তি লাভকৃত অণুসংখ্যা বেড়ে যাবে। তাহলে এই ৩টি কারণেই কিন্তু বিক্রিয়ার হার বেড়ে যায়। ঠিক আছে? এখন
যেহেতু সক্রিয় শক্তিও বেড়ে যাচ্ছে তাহলে কি হবে, সেখানে বেশি পরিমাণ আমাদের অণু বিক্রিয়া অংশগ্রহণ করবে। সক্রিয় শক্তি লাভ করে, সক্রিয় শক্তি লাভ করা মানে হচ্ছে এখানে আমার কম শক্তি দিলে বিক্রিয়াটা ঘটবে, সক্রিয় শক্তি কমে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে এখন আমরা সক্রিয় শক্তি বুঝলাম, সক্রিয় শক্তি আমরা দেখলাম যে তাপমাত্রা বাড়লে কি হয়, যে বিক্রিয়ার হার বেড়ে যাচ্ছে সেটা আমরা দেখলাম। গত ক্লাসের পড়াটা একটু ডিসকাস করলাম সামান্যতম। তারপর আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম, মনে আছে কারো, যে ইকুয়েশনটাকে কি ইকুয়েশন বলা হয়? আরএনএএস এর ইকুয়েশন একটা আমরা ডিসকাস করেছিলাম। যে আমরা আরএনএএস এর ইকুয়েশনটা ডিসকাস করে আমরা ফাইনালি একটা ইকুয়েশন পেয়েছিলাম যে ln k2 বাই, এই যে একটা ইকুয়েশন পাইছি ln k2 বাই k1 ইকুয়াল টু মাইনাস ইএ বাই আর ইনটু t1 মাইনাস t2 বাই t1 t2, যেখানে ইএটা ছিল অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তির ইংরেজিতে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, সেটাকে আমরা এখানে ইএ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। আর আরটা ছিল আমাদের গ্যাস ধ্রুবক, আর k1 k2 এরা ছিল আমাদের কি ধ্রুবক, ধ্রুবক ছিল, দুটি ধ্রুবক ছিল, তাই না? এটাকে বিক্রিয়ার হার ধ্রুবক বলা হয়। তারপর T1 T2 এগুলো ছিল তাপমাত্রা, পরিবর্তিত তাপমাত্রা। এটা ছিল আমাদের একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন ছিল আমাদের, যদি লন কে আমরা লগ এ কনভার্ট করি, লন কে যদি আমরা লগ এ কনভার্ট করি তাহলে আমরা সেই ধরনের একটা ইকুয়েশন পাই। লগ, এটাকে লগ ইকুয়াল টু, আমরা লগ এরটাও করেছিলাম, লগ এরটা কোথায় জানি, লন এরটা ছিল, ওকে। আমরা যদি এখানে লগ নেই, এটাকে যদি লন কে আমরা লগ এ কনভার্ট করতে পারি, কনভার্ট করতে হলে কি করতে হবে আমাকে? লন কে যদি আমরা লগ এ কনভার্ট করি কি করি আমরা? কারো মনে নেই? কারো মনে নেই? এই যে লন কে লগ এ কনভার্ট করলে আমরা ফাইনালি একটা ইকুয়েশন পাবো, লগ কে ইকুয়াল টু মাইনাস ইএ বাই 2.303 আর ইনটু 1 বাই টি প্লাস লগ এ। এই দুটি ইকুয়েশন আমাদের লাগবে, 5 নম্বর ইকুয়েশন এবং 6 নম্বর ইকুয়েশন আমাদের ম্যাথ করতে লাগবে, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং এখান থেকে এই যে আমরা একটা প্লট করেছিলাম 1 বাই টি ভার্সাস লগ কে ভার্সাস 1 বাই টি, অর্থাৎ এখানে y ইকুয়াল টু mx প্লাস c, ওই যে তোমাদের সরল রেখার সমীকরণ থেকে তোমরা পড়েছো। ঢালের সূত্র, ঢালের হ্যাঁ, সমীকরণ। হ্যাঁ, তোমার এই যে তোমরা ইয়েতে পড়েছিলা, ম্যাথ করেছিলা না, যে ওখানে যে y ইকুয়াল টু mx প্লাস c সরল রেখার সমীকরণ, তাহলে এখানে যদি এটা y হয় তাহলে এটা হচ্ছে টা হচ্ছে তোমার ঢাল বলা হয়, আর এটাকে যদি আমরা x ধরি তাহলে এটা হচ্ছে c টা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। তাহলে লগ কে ভার্সাস 1/t যদি ড্র করি তাহলে ঢাল ইকুয়াল টু হবে কি মাইনাস ইএ বাই 2.303 আর। আর আমরা যখন প্লট করবো এই ধরনের একটা গ্রাফ পাবো, সেই গ্রাফটাকে এবি বাই বিসি দ্বারা এখানে প্রকাশ করছে। তাহলে সোজা কথা হচ্ছে যদি এখানে ডাল দেওয়া থাকে আমরা অ্যাক্টিভেশন এনার্জিটা হিসাব করতে পারবো। ঢাল ইকুয়াল টু আমরা জানি ইএ বাই মাইনাস ইএ বাই 2.303 আর। এই ঢাল যদি আমার জানা থাকে আমরা সরি আমরা অ্যাক্টিভেশন এনার্জি হিসাব করতে পারবো, অথবা যদি অ্যাক্টিভেশন এনার্জি জানা থাকে আমি ঢাল হিসাব করতে পারবো। তাহলে আমাদের 5 নম্বর সমীকরণ এবং 6 নম্বর সমীকরণগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আমরা কিছু আজকে ম্যাথ করব মূলত, এজন্য আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমাদেরকে আগে দেখিয়েছি। দেখো এখন আমরা ম্যাথগুলো কিছু ম্যাথ করি তাহলে তোমরা বুঝতে পারবা। আমাদের এখানে দেখো একটা ম্যাথ আছে, গ্যাসীয় অবস্থা হাইড্রোজেন আয়োডাইডের বিজন হার ধ্রুবক 283 ডিগ্রি সেলসিয়াস ও 508 ডিগ্রি সেলসিয়াস, যথাক্রমে K1 দেওয়া আছে 3.52 × 10⁻⁷, এটা কি পার মিটার পার মোলার পার সেকেন্ড, এবং K2 = 3.95 × 10⁻⁶ পার মোলার পার সেকেন্ড। এখানে হাইড্রোজেন আয়োডাইডের রিঅ্যাকশনটা দেওয়া আছে, অর্থাৎ এটা একটা স্টেম দেওয়া আছে, ঠিক আছে। দুটি হাত ধ্রুবক, অর্থাৎ দুটি হাত 283 ডিগ্রি সেলসিয়াসের জন্য একটা হাত ধ্রুবক K1 দেওয়া আছে, আর 580 ডিগ্রি সেলসিয়াসের জন্য K2 আরেকটা হাত ধ্রুবক দেওয়া আছে। আর আমার বিক্রিয়াটি হচ্ছে এরকম, হাইড্রোজেন আয়োডাইড থেকে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হচ্ছে। তাহলে এখানে বলছে প্রদত্ত তাপমাত্রা দ্বয়ের হাত ধ্রুবকের মান থেকে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বের করো, অর্থাৎ এই যে বিক্রিয়ার হার ধ্রুবকগুলো দেওয়া আছে, হার ধ্রুবকগুলো ব্যবহার করে সক্রিয়ণ শক্তি বের করতে বলা হয়েছে। আরেকটা হচ্ছে খ নম্বর প্রশ্ন, 283 ডিগ্রি সেলসিয়াস আর ধ্রুবক ও
থেকে নির্ণীত ই এর মান থেকে 293 ডিগ্রি সেলসিয়াস এই বিক্রিয়াটির হারদ্রবক নির্ণয় করো। অর্থাৎ তে আমরা এই হারদ্রবক দুটি ব্যবহার করে অ্যাক্টিভেশন এনার্জি বের করব। এর পরবর্তীতে 283 ডিগ্রির জন্য যে কে এর ভ্যালু আছে সেই কে এ ভ্যালু এবং এখান থেকে আমরা থেকে যে সক্রিয় শক্তিটি বের করব সেই দুটি শক্তি ব্যবহার করে 293 ডিগ্রি সেলসিয়াস এই বিক্রিয়ায় হারদ্রবক কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দুটা জিনিস এখানে। তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করি। এখানে আমরা আরএনএস এর সূত্র থেকে কি জানি, ln k2 by k1 equal to minus a by r into t1 minus t2 by t1 t2। তাহলে এখানে দেখো k1 k2 দেওয়া আছে, আর আমরা জানি আর এর ভ্যালু আমাদের জানা আছে 8.314 জুল পার কেলভিন পার মোল। t1 t2 দেওয়া আছে, এই যে 2 t1 কে যদি আমরা 283 ধরি, ঠিক আছে, এটা ডিগ্রি সেলসিয়াসকে অবশ্যই কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে এখানে k1 দেওয়া আছে আমাদের কত দেখো 3.52 into 10 to the minus 7 আর কে আর সেক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 283 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি কেলভিনে কনভার্ট করে হচ্ছে 556, কারণ 283 ডিগ্রির সাথে আমাদের 273 যোগ করতে হবে, যোগ করলে সেটা হবে কেলভিনে কনভার্ট হবে। তাহলে কেলভিনে কনভার্ট হলে সেটা হচ্ছে 556 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ কেলভিন। তাহলে কে সেই ক্ষেত্রে আবার কে2 এর ভ্যালু বলা আছে তোমার 3.52 এবং টি2 কত হবে, এটা 508 বলা আছে। এর সাথে 273 যোগ করলে এটা হবে 781 কেলভিন। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে নিয়ে যাব। কেন কেলভিনে নিয়ে যাব, সবসময় টেম্পারেচারকে আমরা কেলভিনে কনভার্ট করি। তাছাড়া এখানে আর এর ভ্যালু কিন্তু কেলভিনের সাথে সম্পৃক্ত, সেজন্য অবশ্যই এখানে এগুলোকে কেলভিনে কনভার্ট করতে হবে। আর আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে আমাদের এখানে টি1 টি2 আর কে1 কে2 সবই জানা আছে। তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে কি ই, অ্যাক্টিভেশন এনার্জি, ক প্রশ্নের জন্য সক্রিয়ণ শক্তি। তাহলে আমরা এই ইটা এখানে ক্যালকুলেশন করব, এটা আমরা বের করব। তাহলে এখানে মানগুলো সব বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমরা ই ভ্যালু পাচ্ছি 1.87 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল পার মোল, এটাকে ইকুয়াল টু 187 কিলো জুল পার মোল। অর্থাৎ জুল পার থেকে এটাকে কিলো জুল পার মোলে নিয়ে গেছে। এখানে অ্যানসারটা এখানে রেখে দিলেও হবে, জুল পার মোলও রাখলেও হবে, কিলো জুলে নিয়ে গেলেও হবে, যে কোনো ভাবে রাখা অসুবিধা নেই। তাহলে এই ম্যাথটা কি তোমরা বুঝতে পেরেছো? বলো, কথা বলো না কেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, রেসপন্স করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। আর আরেকবার একটু দেখায় দেন, আচ্ছা নেট প্রবলেমের জন্য দেখতে পাই। আচ্ছা, এখানে তোমার এখানে দুটি টেম্পারেচার বলা আছে, 283 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 508 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় তাদের হারদ্রবক বলা আছে। অর্থাৎ 283 ডিগ্রির জন্য কে ভ্যালু হচ্ছে, অর্থাৎ হারদ্রবকের মান হচ্ছে 3.52 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7, আর 508 ডিগ্রি সেলসিয়াসের জন্য কে2 এর ভ্যালু হচ্ছে 3.95 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটা দেওয়া আছে পার মোল পার সেকেন্ড, এটা দেওয়া আছে। হ্যাঁ, এখন এই ভ্যালু গুলো ব্যবহার করে বলছে ক নম্বর প্রশ্নে বলেছে এখানে সক্রিয় শক্তিটি বের করার জন্য। তাহলে এখানে টি1 টি2 আমার জানা আছে, আর আমার তো জানা আছে, আর এর ভ্যালু 8.314, এটা আমাকে মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে লন কে2 কে1 এর মান দেওয়া আছে, তাহলে আমাকে ইএ বের করতে হবে, ই এ, অর্থাৎ এটা অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয় শক্তি, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা ইএ ভ্যালু বসাই দিচ্ছি। তাহলে ইএ ভ্যালুটা আমরা এখান থেকে বাকি সবগুলো বসাই দিলে ইএ ভ্যালু এখানে পেয়ে যাব। তা কে এর ভ্যালু আছে, কে1 এর ভ্যালু আছে, কে2 এর ভ্যালু আছে, সব ভ্যালু আমরা এখানে বসাই। ইকুয়েশন হচ্ছে আমাদের এটা। তাহলে এখানে কে2 এর ভ্যালু এবং এই কে1 এর ভ্যালু, আর এর ভ্যালু, টি1 টি2 সব বসাই দিলাম, এই যে ইকুয়েশনটাতে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমাদের ই ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেশন করব, করলে আমাদের ই ভ্যালুটা পাওয়া যাবে 1.87 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল পার মোল, অথবা 187 কিলো জুল পার মোল। ঠিক আছে, এখন পরবর্তী যে প্রশ্নটি সেটা হচ্ছে এই যে কে ইএ ভ্যালুটা আমরা বের করেছি, এই ইএ ভ্যালু এবং 283 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে হারদ্রবক আছে সেটি ব্যবহার করে 293 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হারদ্রবক কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখানে, কেউ বলতে পারবা কি করতে হবে আমাকে এখানে? কেউ বলতে পারবা আসলে এখানে আমরা কি বের করব? কেউ বলতে পারবা? বলো, বলো। অর্থাৎ এখানে
আমাদের K1 জানা আছে, ইএ এখন জানা আছে খ নম্বর প্রশ্নের জন্য, আর জানা আছে, T1 জানা আছে, আমাদেরকে বের করতে হবে, T2 ও জানা আছে, কিন্তু আমাদের বের করতে হবে আসলে এখানে K2 টা বের করতে হবে। 293 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়ার হারটা কি K2 হবে, সেটা আমাদেরকে K2 বের করতে হবে নতুন করে। এই K2 তো ছিল 508 এর জন্য, এখন 293 এর জন্য K2 কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আমরা সবগুলো মান এখানে বসাই দেই। দেখো K1 দেওয়া ছিল আমাদের যেটা 556 এর জন্য, অর্থাৎ 283 এর জন্য, এটা আমাদের আগেই দেওয়া ছিল, এটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি। আর T2 এখন 566, কোনটা, ওই যে T2 হচ্ছে এখন 293 ডিগ্রি সেলসিয়াসের জন্য। ঠিক আছে, তো 293 ডিগ্রি সেলসিয়াসকে আমরা ক্যালভিনে নিয়ে যাব। ক্যালভিনে যদি নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে, 293 এর জন্য 293 এর সাথে 273 যোগ করবে, যোগ করলে কি হবে 566 কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা T2 পেয়ে গেলাম। এখন এই T2 এর জন্য K2 কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেখো আমাদের ইকুয়েশনটা ছিল ln K2 বাই K1, তাহলে K1 আমাদের জানা আছে, যে এখান থেকে আমরা বসাই দিলাম, ইয়ে যেটা সেটা আমরা হিসাব করে বের করলাম, এটা আমরা এখানে বসাই দিলাম। ওই যে আমরা কত যে ইয়ে ভ্যালুটা পেয়েছি সেটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, আর নিচে ছিল আমার আর এর ভ্যালুটা আমরা বসাই দিলাম, এটা আমরা জানি। T1 T2 আমার জানা আছে, সেগুলো সব বসাই দিলাম। ঠিক আছে, বসাই দেওয়ার পরে আমরা এখানে লন এর কে ভ্যালুটা পাচ্ছি, এই যে এখানে এই যে এই ভ্যালুটা পাচ্ছি কত, লন এটা বেশি 0.75 এই ভ্যালুটা পাচ্ছি আমরা 0.715, অর্থাৎ K2 বাই 3.52 into 10⁻⁷ equal to 0.715। এখন যদি লন উঠাই দিতে হয়, আমরা জানি লন উঠাই দিতে হলে উভয় পাশে নিতে হয়, এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম লনটা, তাই না? যদি সেক্ষেত্রে লন উঠাই দিতে হলে আমাদেরকে এখানে এক্সপোনেনশিয়াল টার্মটা নিয়ে আসতে হবে, নিয়ে আসলে এখানে 0.07 এটার মানটা আসবে 2.04। এখন 2.04 এর সাথে এটাকে আর গুণন করলে আমরা K2 পেয়ে যাব। তাহলে এখানে এটাকে 2.04 এর সাথে 3.52 into 10⁻⁷ গুণ করলে আমরা K2 ভ্যালু পেয়ে যাব 7.18 into 10⁻⁷। আর এটাই হচ্ছে আমাদের K2 ভ্যালুটা। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা তাপমাত্রা 283 থেকে 293 ডিগ্রি সেলসিয়াস যদি করি, তাহলে দেখো এখানে আদ্রবিকের মান কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস কিন্তু প্রুফ হয়ে গেছে, আমরা পড়েছিলাম যে যদি কোনো এই তাপমাত্রার প্রভাব পড়ার সময় আমরা পড়েছিলাম প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য বিক্রিয়ার হারের মান প্রায় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে দেখো 283 তে বিক্রিয়ার হার ছিল 3.52, আর এখানে 293 তে হয়ে গেছে 7.18। 3.52 ডাবল কিন্তু 7। ঠিক আছে, এবং তাপমাত্রা 283 থেকে 293 মানে কত, 10 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য হয়েছে। এই 10 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য হার দ্রব্য কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখানে তাহলে প্রশ্নটা এভাবেও হতে পারে পরীক্ষা অনেক সময়, যে দেখা হচ্ছে এটা তো আমরা K2 বের করেছি, তাই না? আমাদের প্রশ্ন বলেছিল যে 293 ডিগ্রি সেলসিয়াসের জন্য K2 এর ভ্যালুটা বের করার জন্য। এখন এই যে দেখো এখানে এটাও বলতে পারে যে 283 ডিগ্রি সেলসিয়াসে হার দ্রবক, এটা আমাদের দেওয়া ছিল প্রশ্নে, আর ক থেকে নির্ণীত এর মান থেকে ব্যবহার করে দেখা হচ্ছে 293 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে হার দ্রবক বের করা হবে সেটি 283 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে হার দ্রবক তার দ্বিগুণ হবে, এটাও বলতে পারে পরীক্ষায়। তাহলে একই কোশ্চেন, একই আনসার, একই নিয়ম সব। আমরা K2 বের করব, K2 বের করে দেখবো যে সেটা K1 এর দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ 283 এর জন্য যে K1 ভ্যালু ছিল সেটা 293 ডিগ্রির জন্য দ্বিগুণ হয়ে গেছে, তাই না? 283 এবং 293 এর মধ্যে তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি পার্থক্যের জন্য দেখো K2 এর ভ্যালুটা দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ 10 ডিগ্রি প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার দ্রবকের মান প্রায় দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা কি তোমরা বুঝতে পেরেছো? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। তোমরা কি এটা বুঝতে পেরেছো কিনা বলো? না বুঝতে পারলে আবার বুঝাবো আমি, সমস্যা নেই, ভয় পাওয়ার কারণে বা হেজিটেশনের কোনো কারণ। বুঝতে পেরেছো সবাই? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে গুড, রেসপন্স করবা মাঝে মধ্যে, রেসপন্স না করলে তো বোঝা যায় না, তাই না? আচ্ছা,
তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। দেখো এখানে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে একটা দেওয়া আছে। একইভাবে 270 আগের ম্যাপটার মতোই 227 ডিগ্রি সেলসিয়াস ও 257 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়াটির ব্যাক দ্রবকের মান, অর্থাৎ হা দ্রবকের মান দেওয়া আছে 1.95 × 10⁻⁴ লিটার পার মোল পার সেকেন্ড ও 1.75 × 10⁻³ লিটার মোল পার সেকেন্ড। বিক্রিয়াটির সক্রিয় শক্তির মান গণনা করো। অর্থাৎ এখানে K1 এবং K2 দেওয়া আছে, T1 T2 দেওয়া আছে। এখন এটা বের করতে বলা হয়েছে। এটা তোমরা এখন করতে পারবা কি সবাই? আচ্ছা এটা বলো তো কি করতে হবে এখন আমাকে, কেউ একজন বলো, আমি সলিউশনটা লুকাই। কি করতে হবে বলো, বলো আনিশা বলো। কি করতে হবে আনিশা বলো। আনিশা কি শুনতে পাচ্ছ? আনিশা নাই? অনন্যা বলো। স্যার অনন্যা বলো কি করতে হবে? প্রশ্নটা বুঝো আগে, খুবই সহজ, ম্যাথ গুলো খুবই সহজ, মানে একবার স্যার বলো। ওই যে একটা সূত্র আছে না, লগ K2/K1, ওই সূত্রটার মধ্যে বসাবো। কি বলছো তুমি? কি এসব বলছো? স্যার আচ্ছা তাহলে এখানে সোজা কথা হচ্ছে, এখানে তুমি ইকুয়েশনটা মনে রাখলেই বুঝতে পারবে আমার ইকুয়েশনের মধ্যে কোনটা কি বোঝাচ্ছে এবং আমাকে প্রশ্নে কি বলছে। এইটুকু বুঝতে পারলে প্রত্যেকটা ম্যাথই একই রকম। এই চ্যাপ্টারে এই ম্যাথগুলো খুবই সহজ, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এই যে দেখো তোমার এখানে এই হাইড্রোজেন ও আয়োডিনের বিক্রিয়া দেখো, এই উৎপাদন বিক্রিয়াটা হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করলো, ঠিক আছে? এখানে তাপমাত্রা দুটি দেওয়া আছে, K1 K2 দেওয়া আছে। তার মানে কি এখানে আমার T2 T1 দেওয়া আছে, K1 K2 দেওয়া আছে, আর আমরা জানি আমাকে কি বের করতে বলছে। তো এটা খুবই সহজ, প্রশ্নে সব বলে দিচ্ছে, আমাকে শুধু এটা বের করতে হবে। আমরা এখানে ভ্যালু বের করব, সবগুলো মান এখানে বসাই দেব। তাপমাত্রা আমার K1 ছিল কত, 1.9 বা 2, এই যে K1 টা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য, 227 ডিগ্রি সেলসিয়াসের জন্য, তাই না? 227 ডিগ্রি সেলসিয়াসের জন্য K1 হচ্ছে 1.95, আর K2 হচ্ছে কার জন্য, 257 ডিগ্রি সেলসিয়াসের জন্য, তাহলে সেটা 1.75, এটা দেওয়া আছে প্রশ্নে। তাহলে T1 কত ছিল আমাদের, 227 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেখানে 273 যোগ করে দিলে 500 কেলভিন হয়ে যাবে। আর T2 ছিল আমাদের 257 ডিগ্রি সেলসিয়াস, তার সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে 530 ডিগ্রি কেলভিন। আর এর ভ্যালু আমাদের জানা আছে, সবগুলো আমরা এখানে বসাই দিলে আমরা এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আর এর ভ্যালু এখানে জুলে ছিল, জুল থেকে এখানে কিলো জুলে নিয়ে গেছে। দেখো তুমি কিলো জুলে না বসাই এখানে যদি জুলে রেখে এখানে জুলে বসাও, তাহলে তোমার রেজাল্ট আসবে জুলে। আর আর এর ভ্যালু তুমি যদি এখানে কিলো জুলে নিয়ে আসো, তাহলে তোমার রেজাল্ট এখানে কিলো জুলে নিয়ে আসবে। তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটাই করতে পারো। আচ্ছা তারপরেটা দেখো, বলো তোমাদের এখানে সমস্যা হয় কিনা, তো সেটা আমাকে বলো। রেসপন্স করবা, তাহলে আমি তোমাদের সমস্যাগুলো বুঝতে পারবো। পরের ম্যাটটা দেখো তো, কেউ একজন পড়ো, কি বের করতে হবে এখানে আমাদেরকে। অনন্যা বলো। আচ্ছা অনন্যা আমাকে শুনতে পাচ্ছ না মনে হয়। রিজিয়া সুলতানা বলো। স্যার 4.6। বিক্রিয়াটির সক্রিয় শক্তি বের করতে হবে, মানে করতে হবে। প্রশ্নটা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি বিক্রিয়ার ব্যাগ ধ্রুবক বলা আছে। ব্যাগ ধ্রুবক মানে কি, কে, তাই না? কি ব্যাগ ধ্রুবক 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যাগ ধ্রুবকের দ্বিগুণ হলে বিক্রিয়াটির সক্রিয় শক্তি বের করো। তাহলে এখানে ব্যাগ ধ্রুবকের মান বলছে কি
45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ব্যাক দ্রবক হবে সেটা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ব্যাক দ্রবক হবে তার দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা প্রশ্নে বলে দিচ্ছে। তার মানে কি আমরা 35 ডিগ্রি সেলসিয়াসের জন্য ব্যাক দ্রবকটাকে যদি K1 ধরি তাহলে 45 ডিগ্রি সেলসিয়াসের জন্য ব্যাক দ্রবকের মান কত হবে? 2K1, তাই না? এই যে এখানে দেওয়াই আছে 35 ডিগ্রি সেলসিয়াসের জন্য যদি আমরা K1 ধরি তাহলে 45 ডিগ্রি সেলসিয়াসের জন্য হবে 2K1, অর্থাৎ দ্বিগুণ বলেছে প্রশ্নে, সেজন্য। তাহলে এখানে T1 ছিল কত আমাদের? T1 হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস আর T2 হচ্ছে আমার 45 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালভিনে নিয়ে গেলে 300 কেলভিন, 308 কেলভিন, আর T2 হবে 318 কেলভিন। ওকে, আর হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর টি তাপমাত্রা ব্যাক দ্রবক হচ্ছে K1, T2 তাপমাত্রা ব্যাক দ্রবক হচ্ছে 2K1। ওকে, তাহলে এই K1 এখন আমরা ইয়ে বের করতে বলেছে। দেখো প্রশ্নটা এখানে কিন্তু তোমার ব্যাক দ্রবকের মান সরাসরি বলা নাই, ইনডাইরেক্টলি বলা আছে। বলা হচ্ছে একটা যদি K1 হয় আরেকটা দ্বিগুণ হবে, তার মানে দ্বিগুণ হবে মানে 2K1। তাহলে এখন আমরা এখানে K2 এর ভ্যালু দেখো, আমরা জানি ইকুয়েশন হচ্ছে log K1 by K2 equal to minus EA by 2.303 আর T2 minus T1 by T2 Q1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যদি এখানে তুমি এখানে উল্টাই দাও, K1 এর জায়গায় যদি K2 by K1 লেখো তখন কিন্তু আর মাইনাস সাইন থাকবে না। এখানে মনে রাখবে এখানে আর মাইনাস সাইনটা থাকবে না। K1 by K2 দিলে এখানে মাইনাস সাইনটা থাকবে, আর এখানে K2 by K1 দিলে আর এখানে মাইনাস সাইনটা থাকবে না। দেখো পরের লাইনে তাই করেছে, উল্টাই দিছে, এখানে K2 by K1 আর এখানে এখানে মাইনাস সাইনটা নেই। ওকে, এখন লগ এই যে দেখো log 2 কেন হয়েছে? এখানে K2 এর ভ্যালু কত? 2K1 আর K1 এর ভ্যালু K1 কাটা গেলে কত থাকে? log 2। এই log 2 এখানে বসাই দিল। আর আমার বের করতে হবে আর এর ভ্যালু 2 আমার এই যে 2.303 এটা আছে আর 8.314। তুমি লগ দিয়ে না করলে আগে যে আমরা লন দিয়ে করেছি তুমি সেভাবে করতে পারবা, অর্থাৎ দুইটা ইকুয়েশনের যে কোনোটাই তুমি অ্যাপ্লাই করতে পারবা। আমরা একটু আগে করেছি লন দিয়ে, তাই না? এখন লগ দিয়ে করতে একই জিনিস আসবে, একই রেজাল্ট আসবে। লন থেকে লগে নিয়ে গেলে 2.303 আর এখানে চলে আসবে, এটাই আর কিছুই না। ওকে, আমরা তুমি দেখো আগের জায়গাতে কি ছিল? লন K1 by K2 equal to minus EA by R আর T2 minus T1 by T2 T1 ছিল। আর এখন এখানে শুধু লগে নিয়ে যাওয়ার কারণে এখানে 2.303 দ্বারা ভাগ করা হয়েছে। ঠিক আছে, এটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই লং আর লগের মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখো K2 এর ভ্যালু কত? 2K1 আর K1 এর ভ্যালু কত? K1। তাহলে 2K1 2K2 by 2K1 by K1 যদি বসাই তাহলে K1 কাটা গিয়ে থাকবে কি? log 2। তাহলে log 2 এখানে আমরা দেখলাম বসাইলাম, তারপরে r এর ভ্যালু বসাই দিলাম এখানে, তারপরে T2 minus T1, T2 minus T1 কত হবে? অর্থাৎ T2 থেকে T1 বিয়োগ করলে সেখানে 10 আসবে, অর্থাৎ 318 থেকে 308 যদি বিয়োগ দেই তাহলে কত থাকবে? 10। সেটা এখানে বসাই দিল। আর T2 এর ভ্যালু 318, T1 এর ভ্যালু 308, এই সবগুলো বেশি ভ্যালু বসাই দিল, log 2 ভ্যালু পেয়ে গেলাম। এটা ক্যালকুলেটর থেকে হিসাব করে নিতে হবে log 2। বসাই দেওয়ার পরে আমরা এখান থেকে ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবো। খুবই সহজ ম্যাথ গুলো। এইটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা বলো? বলো। নো স্যার। নাই সমস্যা। নাদিয়া বলো, নাদিয়ার কোনো সমস্যা আছে এখানে? নো স্যার। রুমাইসা? কারো কোনো সমস্যা থাকলে বলবো উইদাউট এনি হেজিটেশন। নুসরাতের কোনো সমস্যা আছে বলো? সূচনা, রুচিতা, তোমাদের কোনো সমস্যা? কথা বলছো না, তার মানে কি সমস্যা আছে? স্যার এর আগের অঙ্কটার মধ্যে যে লগ K1 বাই K2 পরের লাইনটা log 2 হলো, এটা কিভাবে হলো এটা বুঝতে পারিনি একটু। এই যে এখানে এই যে log K2 এর ভ্যালু কত? এই যে এখানে T1 তাপমাত্রা আদ্রবক ছিল কত? K1 আর জি স্যার। T2 তাপমাত্রা কত ছিল? 2K2 না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সরি স্যার, হ্যাঁ তাহলে এখন বুঝতে পেরেছি। K2 এর ভ্যালু কত হবে? 2K1 আর নিচে K1 থাকবে। 2K1 তাহলে K1 জি স্যার। কাটা গেলে থাকবে কত? log 2। জি স্যার। ঠিক আছে, আর কোনো সমস্যা? এই যে এভাবে জিজ্ঞেস করতে হবে তো সমস্যা থাকলে। আর কারো সমস্যা? ভেরি গুড, বলো।
আচ্ছা, যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে এই যে তোমার একই ধরনের ম্যাথ, সবগুলো একই ম্যাথ, শুধু একই ম্যাথ, সবই একই রকম ম্যাথ। দেখো এই যে এখানে নাইট্রোজেন পেন্টঅক্সাইডের জন্য দেওয়া আছে এই K1 K2 দেওয়া আছে, ঠিক আছে, তারপর T1 T2 দেওয়া আছে, সক্রিয় শক্তি বের করতে বলা হয়েছে। ঠিক একইভাবে লগ K2 এর ভ্যালু দেওয়া আছে, K1 এর ভ্যালু দেওয়া আছে, T2 T1 দেওয়া আছে, আমাকে এই ভ্যালু বের করতে হবে। এই ভ্যালু এখান থেকে বের করে ফেলতে হবে। প্রত্যেকটা ম্যাথে একই ধরনের। এই আনমিউট করো, সরি মিউট করো। ওকে, তাহলে এখানে এটা নিয়ে কারো সমস্যা নেই, আশা করি থাকবে না। তাহলে তোমরা এভাবে প্রত্যেকটা ম্যাথ, এখানে আমি এক্সারসাইজ দেখাচ্ছি, এক্সারসাইজের ম্যাথ গুলো নিজে করো। যে ম্যাথ গুলো আছে এই প্রত্যেকটা 4.15 এর যে ম্যাথ গুলো আছে প্রত্যেকটা ম্যাথ করে আগামী সোমবারের মধ্যে তোমরা আমাকে এই গ্রুপের মধ্যে এগুলা করে দিবা, করে ওখানে আমাকে হোমওয়ার্ক, অর্থাৎ এটা হোমওয়ার্ক থাকবে, এই শিক্ষার্থীর কাজ যেটা নিজে করো। এই প্রত্যেকটা ম্যাথ তুমি করে আমাকে হোমওয়ার্ক হিসেবে এখানে জমা দিবা। স্যার এগুলো কি আমাদের বইয়ে আছে? এটা বই থেকে তো করাচ্ছি আমি, এটা তোমাদের হাজারিনাগের বইতেই আছে। স্যার এই বইটা তো আমাদের নাই। এটা তো হাজারিনাগের বই, তোমাদেরকে বলেছিলাম আমি এটা, যে তোমরা এটা ইয়ে করবা, ওই ডাউনলোড করে নেবা। এটার পিডিএফ ফর্মটা অনলাইনে দেওয়া আছে, পিডিএফ ফর্মটা অনলাইন থেকে তোমরা ডাউনলোড করে নাও, ঠিক আছে। গুগলে গিয়ে সার্চ দিবা কেমিস্ট্রি ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার বাই হারাধন নাগ, এটা বা হাজারি দিলে তুমি সেখানে পাবা। আসলে তুমি দেখবে যেখানে পিডিএফ ফরম্যাটে বই চলে আসছে, তুমি ডাউনলোড করে নেবা। ক্লিয়ার? স্যার আমাদের অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট কবে? আচ্ছা, তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম সেই অ্যাসাইনমেন্টটা লাস্ট ডেট পর্যন্ত তোমরা করে রাখো। যখনই কলেজ খুলবে আমি তোমাদেরকে ইনফর্ম করব, তখন তোমরা জমা দিয়ে যাবা। তোমরা এটা রেডি করে রাখো, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আর এই কাজগুলো, এই ম্যাথগুলো তোমরা অবশ্যই আমাকে আগামী সোমবারের মধ্যে, সোমবার না, আমাকে তো চেক করতে হবে, আগামী শনিবারের মধ্যে তোমরা করে এগুলা আমাকে গ্রুপে জমা দিবা, ঠিক আছে। কে কি জমা দিচ্ছে এগুলো কিন্তু থাকছে কিন্তু গ্রুপে, সুতরাং এটা নিজেদের একটা গ্রুপ করলে তোমারই সুবিধা হবে। তুমি ম্যাথগুলো করলে তুমি আগায় গেলা পরীক্ষার জন্য, এখান থেকে ম্যাথ পরীক্ষা থাকতে পারে। হ্যাঁ, এই ম্যাথগুলো তোমরা অবশ্যই শেষ করবা। এই যেগুলো, এই যে সক্রিয় শক্তি দিয়ে যে ম্যাথগুলো করাইছি আজকে আমরা, যে তাপমাত্রা পরিবর্তন দ্বারা, সবগুলো ম্যাথ তোমরা করবা, করে আমাকে জমা দিবা এই যে ম্যাথগুলো সহ, ঠিক আছে। করে জমা দিবা। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আজকে এখানে শেষ করি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।